আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। ওকে, তো সিম্পল ইন্টারেস্ট যখনই বলা হয় তখনই চারটে টার্ম তোমাদের জানা খুব দরকার। নাম্বার ওয়ান কি? আসল বা মূলধন, যেটাকে আমরা বলি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল ইংরেজিতে কি? প্রিন্সিপাল। আসল বা মূলধনকে আমরা ইংরেজিতে প্রিন্সিপাল বলি। তার জন্য আমরা এটাকে পি দিয়েই নির্দেশ করি বা ডিনোট করি। সময়কে ইংরেজিতে কি? টাইম। সেখান থেকে আমাদের ছোট হাতের টি দিয়ে আমরা কি এটাকে রিপ্রেজেন্ট করি। সুদের ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, তাই আমরা এটাকে আই, বড় হাতের আই দিয়ে নির্দেশ করি। সুদের হার বা রেট, সেখান থেকে আমরা এটাকে ছোট হাতের আর দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, সুদে আসল বা সুদে মূলে বা সবৃদ্ধি মূল, সেটা পরে জানবো। ডেফিনেশন গুলো আমরা পরে জানবো। ঠিক আছে, ডেফিনেশন গুলো আমরা পরে জানবো। তার আগে আমরা এই চারটে জিনিস ধীরে ধীরে জেনে নেব কি কোনটাকে কি বলে। ঠিক আছে, তার আগে আমি একটা উদাহরণ দিয়ে বলি। ঠিক আছে, উদাহরণটা কেমন? ধরো আমি 1000 টাকা ব্যাংকে জমা দিলাম। ব্যাংকে 1000 টাকা জমা দিলাম। 1 বছর পরে কি হলো? 1 বছর পরে আমি দেখছি আমার ব্যাংকের অ্যাকাউন্টে 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। আমি জমা দিয়েছিলাম কত টাকা? 1000 টাকা। আমি 1000 টাকা জমা দিয়েছিলাম, 1 বছর পরে 1100 টাকা। তার মানে আমার টাকা বেড়ে গিয়েছে। তার মানে দেখো আমার টাকা কত বেড়েছে। দেখো 1000 টাকার জমা দেওয়ার ফলে 1 বছর আমার কত টাকা বেড়েছে? তার মানে 1000 টাকা 1 বছরে পরে ক টাকা বেড়েছে? 100 টাকা বেড়েছে। 100 টাকা বেড়েছে। বোঝা গেল কি করে বের করলাম? 1100 টাকা হয়েছে এখন, আগে আমি জমা দিয়েছিলাম 1000 টাকা, তাহলে 1100 থেকে 1000 বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম যে আমার 100 টাকা বেড়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমি জমা দিয়েছিলাম 1000 টাকা, 1 বছর পর আমাকে 100 টাকা বেশি ব্যাংক দিচ্ছে। ব্যাংক আমাকে 100 টাকা অতিরিক্ত টাকা দিচ্ছে। কোনো কিছু ধার দেওয়ার কারণে বা কোনো কিছু ব্যাংকে জমিয়ে রাখার কারণে যেটা এক্সট্রা বা অতিরিক্ত টাকা পাওয়া যায়, সেটাই হলো সুদ। বোঝা গেল? সেটাই হলো সুদ। এখানে সঙ্গে একটা টার্ম হবে অতিরিক্ত টাকা। তাহলে বোঝা গেল 1000 টাকা 1 বছর পরে আমার 100 টাকা বৃদ্ধি পেল। যে বৃদ্ধি পাওয়াটা বা অতিরিক্ত টাকাটা, সেটাই হলো কি? সুদ। বোঝা গেল? সময় আসল বা মূলধনটা কি? আমার কোনো টাকা দেওয়া হলো বা কারো কাছ থেকে নেওয়া হলো, অথবা সঞ্চিত রাখা হলো, মানে সঞ্চয় করে রাখা হলো, এটাই হচ্ছে মূলধন, এটাই হচ্ছে আসল। এটাকেই বলে কি? আসল। আমার একটা টাকাকে আমি ব্যাংকে সঞ্চিত রাখলাম, জমা রাখলাম, সেটা আমার কাছে আসল। আমি কাউকে 1000 টাকা দিলাম, সেটা হচ্ছে আসল। কারো কাছ থেকে আমি 1000 টাকা নিলাম, সেটা হচ্ছে আসল।
দেওয়া হলো কোনো টাকা, কোনো টাকা, কোনো টাকা দেওয়া হলো, নেওয়া হলো বা সঞ্চিত রাখা হলো, সেটা কি হচ্ছে আসল। সময়টা কি, যত বছরের জন্য দেওয়া হলো বা যত বছরের জন্য নেওয়া হলো অথবা যত বছরের জন্য সঞ্চিত রাখা হলো সেটাই হচ্ছে সময়। সময়কে বছরে, সময়কে কি বছরে, মূলধন কি টাকাতে, টাকায়, সুদও হয় টাকায়, আর এটা কি হয় পার্সেন্টেজে, সববৃদ্ধি মূল সেটাও কি টাকাতে। বোঝা গেল? এবার দেখো রেট কাকে বলে, রেট কাকে বলে, আচ্ছা রেট রেট কাকে বলে পরে আমি যাচ্ছি, তার আগে সুদ কাকে বলে। দেখো কোনো একটা টাকা কোনো একটা নির্দিষ্ট সময় রাখার কারণে যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, যে অতিরিক্ত টাকা পাওয়া যায় বা দিতে হয়, সেটাই হচ্ছে কি আমাদের সুদ। যে অতিরিক্ত টাকা, এই ক্ষেত্রে অতিরিক্ত টাকা যেমন 100 টাকা, সেটা হচ্ছে সুদ। ঠিক আছে? আচ্ছা, সুদ আর আসল কাকে বলে? সুদ আর আসল নাম থেকেই বোঝা যাচ্ছে, সুদ প্লাস আসল, এর যোগফলটাই হলো কি, এর যোগফলটাই হলো কি সুদ আর আসলের যোগফলটা হলো সুদে আসল বা সুদে মূলে বা সব বৃদ্ধি মূল, যে কোনো একটা বলা যায়। ঠিক আছে? তার মানে দেখো হলো। এবার দেখো সুদের হার কাকে বলে। সুদের হার, সুদের হার হচ্ছে, সুদের হারকে আবার দেখবে বলে বার্ষিক শতকরা সরল সুদের হার। না এটা থেকেই এটা হার র। দেখো বার্ষিক মানে কি এক বছর, শতকরা কাকে বলে 100-র মধ্যে হলে সরল সুদের হার। দেখো বার্ষিক সরল সুদের হার, বার্ষিক মানে কি 100 টাকা, দেখো শতকরা মানে কি 100-র মধ্যে, তার মানে মূলধন যখন 100 টাকা, 100 টাকার এক বছরে, 100 টাকার এক বছরে, 100 টাকার এক বছরে সুদের পরিমাণ, সুদের পরিমাণ, সুদের পরিমাণ হলো কি সুদের হার। 100 টাকার এক বছরে সুদের পরিমাণ, তার মানে দেখো বার্ষিক মানে এক বছরে, শতকরা মানে 100-র মধ্যে সরল সুদের হার। আর পার্সেন্ট কখনো 100-র চেয়ে বেশি হবে না। বুঝা গেল? আর 100-র চেয়ে বেশি হলে কি হবে, 100 প্লাস 100-র বেশি কখনো দেয়, কেউ দেয় না, কেউ সুদের হার অত দেয় না। বুঝা গেল? চলো কোন টাকা দেওয়া হলো, হ্যাঁ হয়ে গেল এটা। তার মানে কি 100 টাকার এক বছর সুদের পরিমাণটাই হলো সুদের হার। আচ্ছা এবারে আমরা এটার ক্ষেত্রে সুদের হার বের করব, এটার ক্ষেত্রে সুদের হার বের করব। দেখো তো কি ছিল, 100 টাকার এক বছরে সুদের হার কত, 100 টাকা। এবার আমরা 1 টাকার এক বছরে সুদের হার কত পাবো। দেখো তো 1 টাকা যদি আসল হয় তাহলে সুদও তো কমে যাবে, সুদ কমবে কিনা, 1000 টাকার জন্য যদি 100, 1000 টাকার জন্য যদি 100 টাকা সুদ হয়, 1000-এর জন্য 100 টাকা সুদ হয়, তাহলে 1 টাকার জন্য নিশ্চয়ই কমবে সুদের পরিমাণ। সুদের পরিমাণ যদি কমে 1 টাকার জন্য সুদের পরিমাণ কত হবে তাহলে 100/1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। তাহলে দেখতো রে ভাই 100 টাকা, 100 টাকার জন্য এক বছরে সুদের পরিমাণ কত, 100/1000 গুণ 100 টাকা। আচ্ছা 1 টাকার জন্য হচ্ছে কত
100/1000, তাহলে 100 টাকা যদি হতো তাহলে কত, আরো 100 গুণ। 1 টাকার জন্য যদি এত টাকা সুদ পাই, তাহলে 100 টাকার জন্য 100 গুণ বেশি পাবো। সেটাই করেছি দেখো। তার মানে দেখো, এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, আর এখানে একটা শূন্য, সমান হচ্ছে 10%। তাহলে আমরা পেয়ে গেলাম 10%। 100 টাকার 1 বছরে 100 টাকা পাচ্ছে সুদ, তাহলে এর রেট কত, 10% রেটে পাচ্ছে। বোঝা গেল? চলো এবার আমরা এর যে বিখ্যাত সূত্রটা I ইজুকাল টু PTR/100, সেটা কি হলো সেভাবে দেখছি। কিভাবে হলো সেটা, তার জন্য আমরা এখানে লিখে নিচ্ছি আসল, যেটা হলো টাকায়, সময় যেটা সবসময় থাকে বছরে, আর সুদ, সুদ অলওয়েজ টাকাতেই হবে, সুদ তো টাকাই ভাই, তাই না? সুদ মানেই তো টাকায়। দেখো সুদের হারের সংজ্ঞা কি ছিল, 100 টাকায় 1 বছরে সুদের পরিমাণ যদি ধরে নিই আর টাকা পাচ্ছি, মানে আমি জানি না কত টাকা, 100 টাকায় 1 বছরে সুদের পরিমাণ হচ্ছে আর টাকা। আচ্ছা আচ্ছা যখন মূলধন পি, সময় টি, তখন সুদের পরিমাণ কত, এটা বের করলেই হয়ে গেল। দেখো 100 টাকায় 100 টাকার 1 বছরে সুদের পরিমাণ সমান কত, আর টাকা, ঠিক আছে, আর টাকা। আচ্ছা 1 টাকার 1 বছরে সুদের পরিমাণ কত, 1 টাকার জন্য কমবে, তার মানে কত হলো, R/100 টাকা। আবার দেখো পি টাকার 1 বছরে সুদের পরিমাণ, আচ্ছা মূলধন বাড়লো 1 থেকে পি হলো, তাহলে কি হবে, সুদের পরিমাণও বাড়বে, পি গুণ R/100 এত টাকা। আচ্ছা এবার হলো কি, দেখো পি টাকায়, আগেও পি ছিল এখনো পি আছে, টি বছর মানে কি আমরা জানি না, টি বছরে কত, ঠিক আছে, টি বছরে সুদের পরিমাণ, টি বছরে কত, টি গুণ হবে, 1 বছরের জন্য যদি 1 গুণ হয়, টি বছরের জন্য টি গুণ, তার মানে হলো পি গুণ টি গুণ R/100 এত টাকা, সমান আমরা বলতে পারি পি উপরে T/R, নিচে 100। এটাই হলো মোট সুদ। পি টাকার টি বছরে সুদের পরিমাণ এত, PTR/100। তার মানে আমরা বলতে পারি না, সুদ মানে কি, I ইকুয়াল টু PTR/100, যেখানে পি হচ্ছে মূলধন, টি হচ্ছে সময়, আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার, আর টি মানে কি, আই মানে কি, সুদের পরিমাণ। ব্যাস হয়ে গেল, I ইকুয়াল টু PTR/100। 100 টাকায় 1 বছরে সুদের পরিমাণ 8 টাকা, 1 বছরে 1 টাকার 1 বছরে সুদের পরিমাণ, এদিকে টাকার পরিমাণ কমছে, মূলধনের পরিমাণ কমছে, তাই সুদের পরিমাণও কমবে, তাই R/100 হয়ে গেছে। তারপরে দেখো পি টাকার 1 বছরে সুদের পরিমাণ পি গুণ বেশি, তাহলে পি ইন্টু R/100 হয়ে গেল। পি টাকার টি বছরে সুদের পরিমাণ কত হবে, 1 টাকার জন্য 1 গুণ, টি বছরের জন্য, মানে 1 বছরের জন্য 1 গুণ, টি বছরের জন্য টি গুণ, তাহলে PTR/100। এটা মানেই কি, এটাই মানেই হচ্ছে পি টাকার টি বছরে সুদের পরিমাণ, তার মানে কি, সুদের পরিমাণ মানে কি, আই, তাহলে I ইকুয়াল টু PTR/100, যেখানে পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে কি সরল সুদের হার, আর আই মানে কি, মোট সুদ। হয়ে গেল। চলো তাহলে এভাবে হয়ে গেল। আরেকটা ভাবে আমরা বের করে দেখতে পারি, দেখো সুদের হার মানে কি, R%, সুদের হার মানে কি, R%, টি সময় পরে, আর পি যদি মূলধন হয়, দেখো পি টাকার
এক বছরে সুদ কত? পি মূলধনের R%। তবে তাই তো বলেছে, তাই কি না? তার মানে পি গুণ R%। আচ্ছা, পার্সেন্টকে তুলতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। R% মানে কি? R/100 কিনা? মনে পড়ছে? R% মানে কি? R/100। তার মানে ধরো এখানে কি বলতে পারি? P ইন্টু R/100, এত টাকা। তাহলে পি টাকার 1 বছরে এত টাকা। টি বছরে কত ভাই? টি বছরে সুদ কত? আরো টি গুণ পি ইন্টু R/100, এত টাকা। তাহলে পি টাকার টি বছরের সুদের পরিমাণ এটা। তার মানে বলতে পারি I ইকুয়াল টু PT R/100। এটা মানে তো তাই, পি গুণ টি গুণ R/100। বোঝা গেল কিভাবে সূত্রটা এসছে? চলো এবার একটা জিনিস আমরা এবার পেয়ে গেলাম I ইকুয়াল টু PT R/100। PT R/100। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা কনসেপ্ট বুঝিয়ে দিই হালকা করে। কনসেপ্ট হচ্ছে সরল সমানুপাত আর ব্যস্ত সমানুপাত। সরল সমানুপাত, সমানুপাত। আচ্ছা, সরল সমানুপাত ধরো A প্রপোর্শনাল টু B। আবার ব্যস্ত অনুপাত যদি হতো, ব্যস্ত সমানুপাত। ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি হতো? ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে হতো A প্রপোর্শনাল টু 1/B সমান, এটাকে আমরা বলতে পারি, দেখো A প্রপোর্শনাল টু B মানে বলতে পারি A সমান K ইন্টু B, যেখানে K সমান হচ্ছে ধ্রুবক। মানে ধ্রুবক কাকে বলে? যার কোনো পরিবর্তন হয় না, যেটা হলো স্থির, যেটা একই থাকে, যার কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলে আমরা ধ্রুবক রাশি। ঠিক আছে? তার মানে আমরা এটাকে বলতে পারি না যে B কে এদিকে নিয়ে আসলে A/B ইকুয়াল টু ধ্রুবক। তার মানে সব অলওয়েজ A1 B1 ইকুয়াল টু A2 B2 ডট 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 এভাবে চলতেই থাকবে, প্রত্যেকেই পরস্পরভাবে সমান হয় এরকম ভাবে থাকলে। ঠিক আছে? আবার এই ক্ষেত্রে দেখো A সমান K1 ধরছি, ধ্রুবক রাশি, এখানে K1 ধরছি 1/B। K1 কে এখানে আমরা ধ্রুবক ধরে নিয়েছি, ধ্রুবক রাশি। ঠিক আছে? তার মানে দেখো সমান গুণ করলে হয় কি, এদিকে B গুণ হয়ে যায়, গুণের আকার চলে আসে, গুণ A গুণ B সমান K1 ধ্রুবক রাশি। সমান কি আমরা বলতে পারি A1 B1 ইকুয়াল টু A2 B2 ডট 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 ডট। এখানে দুটো জিনিস দেখো রে ভাই, A প্রপোর্শনাল টু B যখন সরল অনুপাতে থাকে তখন A প্রপোর্শনাল টু B আকারে থাকবে। আবার যদি ব্যস্ত অনুপাতে হয় তাহলে A প্রপোর্শনাল টু 1/B আকারে থাকবে। সরল সমানুপাত কাকে বলে? মানে হচ্ছে যদি A বাড়ে তাহলে B ও বাড়বে, আর যদি A কমে তবে B ও কমবে। আবার যদি ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে দেখো A যদি বাড়ে B তাহলে কমবে, A যদি কমে B তাহলে বাড়বে। অপোজিট জিনিস হবে। এই ক্ষেত্রে কি হবে? এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। এক্ষেত্রে এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। অপোজিট হবে, বুঝলে?
তাহলে এই রকম আকারে থাকলে এটাকে বলি আমরা, এইরকম আকারে থাকলে আমরা এটাকে বলবো সরল সমানুপাতে আছে। আবার এইরকম আকারে থাকলে আমরা এটাকে বলবো ব্যস্ত সমানুপাতে আছে। বা এরা গুণের আকারে, যদি দুটো সংখ্যা গুণের আকারে থাকে সেটাকে আমরা বলবো ব্যস্ত অনুপাতে আছে। ঠিক আছে। আবার দুটো যদি ভাগের আকারে থাকে তবে সেটা হলো সরল সমানুপাত। হ্যাঁ, ভাগের আকার কখন থাকবে? যদি তার উল্টো দিকে মানে সমানের অপোজিট সাইডে ধ্রুবক থাকে, সমানের অপোজিট সাইডে ধ্রুবক থাকে, ধ্রুবক রাশি, আর তারা দুজন যদি গুণের আকারে থাকে তবে সেটা হলো ব্যস্ত অনুপাত। আবার তারা ভাগের আকারে থাকবে আর তার সমানের উল্টো সাইডে যদি ধ্রুবক থাকে তাহলে এইরকম আকারে থাকলে সেটা সরল সমানুপাত, মানে এটা বাড়লে ওটাও বাড়বে আর এটা কমলে এটা বাড়বে। আর ব্যস্ত অনুপাত মানে এটা বাড়লে ওটা কমবে, এটা কমলে ওটা বাড়বে। ব্যাস, এই কনসেপ্টকে আমরা ইউজ করে এখান থেকে আমরা বলতে পারি। ধরো কন্ডিশন বলে দিল, দেখো একটা জিনিস বুঝে নাও, এখানে যেই কোনো দুটো, এই হয় পি আর টি ধ্রুবক হয়ে যাক, অথবা টি বা আর ধ্রুবক হয়ে যাক, অথবা পি বা আর ধ্রুবক হয়ে যাক, অথবা টি আর ধ্রুবক হয়ে যাক, এগুলো ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয়ে যায় এগুলো হচ্ছে কি? ধ্রুবক। ধ্রুবক মানে কি? এদের কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। আর 100 মানে তো অলওয়েজ, 100 অলওয়েজ ধ্রুবক রাশি। তার মানে যদি এরা ধ্রুবক রাশি হয়ে যায় তার মানে ধরো বাকি কি? আয়ের সঙ্গে দেখো তাহলে কি আই প্রপোর্শনাল টু কি পড়ে থাকলো? আর। সেই ক্ষেত্রে এরা দুজন ধ্রুবক থাকবে, আই প্রপোর্শনাল টু আর, এরা ধ্রুবক। দেখো এই দুটো যদি ধ্রুবক থাকে, এগুলো যদি ধ্রুবক থাকে তাহলে আই প্রপোর্শনাল টু আর কিনা। আবার পি আর যদি ধ্রুবক হয় তাহলে আই প্রপোর্শনাল টু টি। আবার 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন। আবার আই প্রপোর্শনাল টু পি। তার মানে দেখো একটা জিনিস, এই ক্ষেত্রে এই তিনটা সংখ্যা রাশির ক্ষেত্রে যে কোনো দুটো যদি ধ্রুবক থাকে তাহলে বাকি যেটা পড়ে থাকে সেই রাশিটার সঙ্গে মোট সুদ অলওয়েজ সরল সমানুপাতে থাকে, অলওয়েজ সরল সমানুপাতে থাকে, অলওয়েজ সরল সমানুপাতে থাকে। আবার কন্ডিশন একটু ঘুরিয়ে দাও, যদি ধ্রুবক হয়ে যায় আই পি, আই টি, আই আর, মানে কি? ধ্রুবকের পরিভাষা যদি বদলে যায়, ধ্রুবকটা যদি বদলে যায় তাহলে কি হবে দেখো তো। 4 নম্বর কন্ডিশন, আই আর পি মানে এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাহলে টি আর আর এর ক্ষেত্রে কি হবে? একটা উদাহরণ দিয়ে করে দেখাই। ধরো কি আছে, সব ধ্রুবক গুলোকে একদিকে নিয়ে যাও, টি আর আর। আচ্ছা, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, তাহলে 100 এদিকে নিয়ে গেলে কি হয়? 100 গুণ আই ইকুয়াল টু পি টি আর হলো। আচ্ছা, পি কে নিয়ে এলাম নিচে, 100 গুণ আই নিচে পি পড়ে থাকলো টি আর। আচ্ছা, আমরা কি বলেছিলাম? যদি তার সমানের অপোজিট সাইডে ধ্রুবক থাকে, এটা তো ধ্রুবক, আর এরা যদি গুণের আকারে থাকে তাহলে তারা কি? ব্যস্ত অনুপাতে আছে। বা তুমি আরো ভালো করে বলতে পারো এটা তো ধ্রুবক, এটাকে ধ্রুবক, তাই কি না? তার মানে পি কে ওদিকে রাখলাম, এদিকে হয়ে গেল 1 বাই আর ইকুয়াল টু 100 গুণ আই বাই পি। এটা তো ধ্রুবক, 1 বাই আর 1 বাই বি আকারে আছে কিনা। তার মানে কিছু বুঝতে পারলে? আই আর পি যদি থাকে, কি থাকে? ধ্রুবক থাকে, এগুলো হচ্ছে ধ্রুবক, চেঞ্জ না হয়। তবে টি
proportional to 1 by r, t proportional to 1 by r। আবার i আর t যদি পরস্পর কি হয়, ধ্রুবক থাকে, i আর t যদি ধ্রুবক থাকে তাহলে t proportional to 1 by r। আবার i আর r ধ্রুবক থাকে তবে p proportional to 1 by t বা t proportional to 1 by p। তার মানে এই তিনটে যে কোনো দুটো সংখ্যা এই যে গুণের আকারে আছে, এই যে গুণের আকারে আছে, কি গুণের আকারে আছে, ptr, এই গুণের আকারে আছে ptr। যে কোনো দুটো পরস্পরের সঙ্গে, যে কোনো দুটো পরস্পরের সঙ্গে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, যখন মোট সুদ ধ্রুবক। মোট সুদ ধ্রুবক থেকে যে কোনো একটা যদি আর একটা ধ্রুবক হয়, যে কোনো একটা ধ্রুবক হয় তাহলে সবগুলোই হবে কি, ব্যস্তানুপাতিক। তার মানে ধরে নাও আই ধ্রুবক থাকবে আর যে কোনো একটা ধ্রুবক, তাহলে বাকিগুলোর সঙ্গে কি সম্পর্ক, ব্যস্তানুপাত। যে কোনোটার ক্ষেত্রে দেখো তাই হয়েছে, আই এর সঙ্গে আর ব্যস্তানুপাত, পি এর সঙ্গে আর ব্যস্তানুপাত, পি এর সঙ্গে টি ব্যস্তানুপাত। প্রত্যেকটার ক্ষেত্রে আই হচ্ছে কি, আই মানে কি, মোট সুদ ধ্রুবক। মোট সুদ যদি ধ্রুবক থাকে আর এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ধ্রুবক থাকে, বুঝলে, যে কোনো একটা ধ্রুবক থাকে, তাহলে বাকি দুটোর সঙ্গে রিলেশন কি হবে, পরস্পরের ব্যস্ত সমানুপাত। এটা সবসময় মাথায় ক্লিয়ার রাখবে। এরকম অঙ্ক অলরেডি একটা দিয়েছে বইয়েও, তোমরা সামনে অঙ্ক যখন করবে তখন গিয়ে দেখতে পারবে যে এই অঙ্কটা যদি কনসেপ্ট ক্লিয়ার করে নাও তাহলে আশা করছি তোমাদের কোনো আটকাবে না আর খুব ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো তো একটা উদাহরণ হিসাবে করে দেখাই। ধরো আসল টাকায় 500 টাকা, সময় বছর আর সুদ টাকায়। 500 টাকায় এক বছরে ধরো 20 টাকা, এক বছর নয়, 4 বছরে 200 টাকা সুদ পাই। তাহলে সুদের হার কত? আমার এখানে কি বলেছে, এটা মানে কি আই, এটা মানে কি আর, মানে কি সময় মানে কি, এটা মানে টি, এটা মানে টি, এটা মানে হচ্ছে পি, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে তোমার আই। তার মানে আর সমান কত বলেছে, আর সমান কত, রেট সমান কত, রেট মানে কি 100 টাকায় এক বছরে সুদের পরিমাণ কত, সেটাই হচ্ছে রেট। তাহলে আমরা বলতে পারি, দেখো 500 টাকার 4 বছরে সুদের পরিমাণ 200 টাকা। 200 টাকা, 500 টাকার 4 বছরের সুদের পরিমাণ 200 টাকা। 1 টাকার 4 বছরে সুদের পরিমাণ, 1 টাকার মানে কি, কমবে না কমবে না, 1 টাকার মানে কমবে, মানে 200 বাই 500 টাকা, 200 বা 500 টাকা। আচ্ছা এখানে কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হচ্ছে আর সমান কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্ট, রেটের পরিবর্তন হয়নি, রেটের পরিবর্তন হয়নি, আর টি কনস্ট্যান্ট। তার মানে দেখো আয়ের সঙ্গে বাকি যে কোনোটার সঙ্গে সরল সমানুপাত, আয়ের সঙ্গে মানে কি, মোট সুদের সঙ্গে। তাহলে মোট সুদের সঙ্গে এটা বাড়লে এটাও বাড়বে, এটা কমলে এটাও কমবে। ঠিক আছে, তাহলে 1 টাকার 1 বছরে সুদের পরিমাণ, আচ্ছা টি এর সঙ্গে সরল সমানুপাত, তার মানে 200 বাই 1/4 ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। কেন, দেখো আয়ের সঙ্গে কি, আয়ের সঙ্গে টি এর কি সম্পর্ক, অলওয়েজ সরল সমানুপাত, বুঝলে। কারণ 4 বছরে বেশি হবে, 1 বছরে সুদের পরিমাণ কমবে, হয়ে গেল। এবার দেখো 100 টাকার 1 বছরে সুদের পরিমাণ কত, 200 বাই 500 ইন্টু 1/4 ইন্টু 100।
তার মানে দেখো দুটো শূন্য কাটলাম, 5, 20, 100, 4 5 20, 5 দুগুনি 10, 10%। আবার যদি পিটিআর বাই 100 করি, I is equal to PTR বাই 100। এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? আয়ের মান বলেছে 200 টাকা, আয়ের মান 200 টাকা, পি এর মান 500 টাকা, টি এর মান 4 বছর, আর এর মান বের করতে বলেছে, নিচে থাকবে 100। তার মানে দেখো 0 কেটে দিলাম। আচ্ছা 4 5 20, তাহলে 20 দিয়ে কাটলে কত হয়? 10%। আর ইজ ইকুয়াল টু 10%, আর ইজ ইকুয়াল টু 10%। একটা জিনিস দেখো এখানে, একটা পরে গিয়ে সেটা কাজে দেবে, যে যখন কোন জিনিস কমার ক্ষেত্রে, এই যে এখানে কি কমছে, এটা কমছে মানে ওটা কমছে, এখানে কমছে, এখান থেকে এটা কমছে, তাই এখান থেকে এটা কমাতে হবে। মেন কনসেপ্ট হচ্ছে এটাই। তো 200 কে 500 দিয়ে ভাগ করলে কিন্তু কমে, বুঝলে? কিন্তু দেখো অনেক সময় যদি এরকম হাফ হয়, বছরের সঙ্গে যদি এরকম হাফ চলে আসে, হাফ, আচ্ছা সেই ক্ষেত্রে ধরো 1 থেকে হাফ হলো, 1 থেকে হাফ হলো, 1 বছর থেকে হাফ বছর হয়ে গেল, তার মানে কমলো। সেই ক্ষেত্রে আমরা যদি সুদের পরিমাণ কমাতে যাই, ধরো সুদের পরিমাণ আগে ছিল 50 টাকা, কমাতে যাই, তাহলে তাহলে কি হবে? ভাগ করতে হবে কিনা? ভাগ করতে হবে। তার মানে ভাগ মানে কি রে ভাই? ভাগ মানে 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 2/1 হয়ে যাচ্ছে ভাগ করা মানে। তার মানে দেখো সুদের পরিমাণ বাড়ছে, সুদের পরিমাণ বাড়ছে। যখন যখন প্রকৃত ভগ্নাংশ মানে কি? ওপরে লব নিচে হর, লবটা ছোট হবে হরের থেকে, লবটা হরের থেকে ছোট হবে, মানে প্রকৃত ভগ্নাংশ বা 1 অংশের কম, 1 অংশের কম, 1 অংশের কম, এরকম কোন ভগ্নাংশ দিয়ে যদি গুণ করা হয়, তাহলে অলওয়েজ গুণ করার ফলে মানের কম হয়ে যায়। 50 কে যদি 2 দিয়ে হাফ দিয়ে ভাগ করি, হাফ, তার মানে হয়ে গেল কত? 50 গুণ 2/1 মানে 100 টাকা। বুঝা গেল? তার মানে কমাতে গেলে কি করতে হবে? 50 কে কমাতে গেলে গুণ করতে হবে 1/2 সমান হচ্ছে 25। যখন প্রকৃত ভগ্নাংশ চলে আসবে সময়ের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, যখন সেটাকে কমানোর ব্যাপার হবে, তখন আমরা ভাগ করব না, ভাগের পরিবর্তে গুণ করব। কখন? যখন সেটা হবে 1 অংশের কম। 1 অংশ মানে কি? 2/2 দিয়ে কাটলে সেটা হয় 1, 2 এর উপরে 2 থাকলে সেটা হতো 1 অংশ। কিন্তু 1 অংশের কম কোনো সংখ্যা বা প্রকৃত ভগ্নাংশ দিয়ে যদি গুণ করা হয়, তাহলে মান সবসময় কমে যায়, মান সবসময় কমে যায়। সেই ক্ষেত্রে মান বাড়াতে গেলে আমাদের গুণ করতে হবে, কমাতে গেলে গুণ করতে হবে, আর মান বাড়াতে গেলে ভাগ করতে হবে। বোঝা গেল? চলো, আশা করছি আর মোটামুটি এবার অঙ্কে যাওয়া যাবে। তো এখন পর্যন্ত এগুলোই বেসিক জিনিস। আর একটা জিনিস বলার আছে, দেখো আসল, ধরো আমি 500 টাকা কাউকে ধার দিলাম, ঠিক আছে? 500 টাকা ধার দিলাম, 10 বছর পরে সেটা আমায় রিটার্ন করছেন। 10 বছর, 5000 টাকা, ধরো 5000 টাকা আমি ব্যাংকে জমা করলাম 10 বছর পর। আচ্ছা ব্যাংক ধরলে হবে না, ব্যাংকে তো চক্রবৃদ্ধি চলে, ঠিক আছে? আমি নর্মালি ধরছি, কাউকে ঋণ দিলাম, আমি ধরো আমার বন্ধুকে 5000 টাকা ঋণ দিলাম, 5000 টাকা ঋণ দিলাম, কত বছর? 5 বছরের জন্য, 5 বছরের জন্য সরল, আচ্ছা 10% রেটে সরল সুদে, ঠিক আছে? সরল সুদের ক্ষেত্রে দেখো প্রথম বছরও আসল থাকবে কত? 5000, পরবর্তী বছরও থাকবে আসল 5000, তার পরের বছরও থাকবে কত?
5,000, তার পরের বছর থাকবে 5,000, তার পরের বছরও থাকবে 5,000। তার মানে আসলের কোনো পরিবর্তন হয় না, আসলের কোনো পরিবর্তন হয় না। আর কিসের পরিবর্তন হয় না? ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন হয় না। বিশেষ করে আসলের তো কোনোই পরিবর্তন হয় না, আর ইন্টারেস্ট রেটেরও পরিবর্তন হয় না। কিন্তু কোনো অঙ্কে যদি ইন্টারেস্ট রেট পরিবর্তন বলে তাও বলতে পারে, কিন্তু আসলে কখনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সরল সুদের বেসিক জিনিস, যে আসলের কোনো পরিবর্তন হয় না, প্রতি বছর আসল একই থাকে। বুঝলে? প্রথম বছর আসল যা থাকে, দ্বিতীয় বছর আসল তাই থাকে, তৃতীয় বছর আসল তাই থাকে। বোঝা গেল? তার জন্য আমরা কি করি, 5,000 5 বছরের জন্য, 5 বছরের জন্য, 5 বছর 10, ইন্টারেস্ট কত? 10 বাই 100। তাহলে আয় কত পাবো? ইন্টারেস্ট কত পাবো? ইন্টারেস্ট কত পাবো? 0 0 কেটে দিলাম। তার মানে 5 এ 5 এ 25, 5 এ 5 এ 25, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2500 টাকা। তাহলে ইন্টারেস্ট রেটে আমরা পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম কত? 2500 টাকা। তাহলে বলো তো সুদে আসলে কত পাবে? সুদে আসলে কত পাবে? সুদে আসলে, সুদে আসলে মানে কি, আমার দিয়েছিলাম 5,000 টাকা, ইন্টারেস্ট হিসাবে, সুদ হিসাবে পেয়েছি 2500 টাকা। তার মানে কত পেয়েছি? বেশি কত পেয়েছি? 750 এত টাকা, তাই কিনা? তাহলে সুদে আসলে পেয়েছে কত? এত টাকা। চলো, বোঝা গেল, বেসিক জিনিসটা বোঝা গেছে, ক্লিয়ার? চলো ঠিক আছে, এরপরে অঙ্কগুলো চলে যাব, বেসিক অঙ্কে চলে যাব। চলো এই পর্যন্ত এখানেই শেষ করছি।